ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। তোমরা বোর্ডের পেছনেই দেখতে পেয়েছো যে ভেদ। আজকে আমরা ক্লাস 10-এর অধ্যায় 13 যে ভেদ আছে সেটাই শুরু করব। ঠিক আছে? আচ্ছা, ভেদ শুরু করার আগে কিছু কিছু জিনিস আমরা জেনে নিই। যেমন কি আমরা এগুলো জানি অবশ্যই, তারপরেও আমরা আরেকবার জেনে নিই। সর্বপ্রথমে জেনে নিই চলরাশি। কি রাশি? চলরাশি। আচ্ছা, চলরাশি কি জিনিস? আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন পড়েছিলাম সেখানে আমরা চলরাশি কি সেটা বলেছিলাম। কি বলেছিলাম? যে যে রাশির মান ভ্যারি করে তাকেই ভ্যারিয়েবল বলে বা চলরাশি বলে। মানে কি? যে রাশির মান চলরাশি মানে কি? যে রাশির মান চলমান। ধরো ধরো আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কি এরকম দেখেছিলাম না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে আমরা এইটা আসলে সাধারণ রূপ ছিল, কিন্তু অঙ্ক করার সময় কি এর জায়গায় কোনো কনস্ট্যান্ট ছিল, ধরো 5x² প্লাস 6x প্লাস 3 এরকম টাইপের কিছু একটা ছিল। দেখো এই 5 এর মান তো সবসময় 5, 6 এর মান সবসময় 6, 3 এর মান সবসময় 3। তাই এই সংখ্যাগুলোকে কি বলে? কনস্ট্যান্ট বলে বা কি বলে? ধ্রুবক রাশি বলে। কি রাশি বলে? ধ্রুবক রাশি। আচ্ছা, এইখানে দেখো এক্স, এই এক্স এর মান বলেছিলাম যে ভ্যারি করে। মানে কি? এই অঙ্কের ক্ষেত্রে ধরো এক্স এর মান 10 বেরোলো। হুম, জানি না কত বেরোবে, আমি ধরলাম 10 বেরোলো। ধরো আরো একটা অঙ্ক আসলো, সেখানে এক্স এর ভ্যালু 5 বেরোলো, আরো একটা এক্স এর ভ্যালু 2 বেরোলো। তাহলে দেখো এক্স এর এক একটা অঙ্কে বা এক একটা সময় এক এক রকম ভ্যালু আসছে না? তাই এই এক্সটাকে আমরা কি বলবো? চলরাশি। এরকম আরো অনেক চলরাশি হতে পারে। যেমন ওয়াই এর মান একটা অঙ্কে 2, একটা অঙ্কে 20, এরকম যা খুশি হতে পারে। এবার এই চলরাশি আমরা যে কোনো কিছুকেই ধরতে পারি, এ থেকে জেড অব্দি যে কোনো কিছুকে আমরা চলরাশি হিসেবে ধরতে পারি। ম্যাক্সিমাম সময় আমরা এক্স ওয়াই জেড এইগুলোকেই সব থেকে বেশি ইউজ করি। ঠিক আছে? তা এইখানে আমরা এক্স ওয়াই জেড কেই চলরাশি হিসেবে বেশি ধরবো। আচ্ছা, এবার চলরাশি আর ভ্যারিয়েবল এই সম্পর্কে তোমাদের একটা ধারণা গেল। এরপরে কি আসছে? যে ভেদ কি। আচ্ছা, এর আগেও আরো একটা জিনিস জেনে নাও যে দেখো, ধরো তুমি এইখান থেকে এইখানে যাবে, এখানে কিছু একটা আছে, এটা তোমার বাড়ি, এখান থেকে তুমি স্কুলে যাবে। হুম, এবার এই বাড়ি থেকে স্কুলে যাবে। হুম, যাওয়ার জন্য কিছু টাইম লাগবে আর তোমাকে কিছু দূরত্ব অতিক্রম করতে হবে। এবার তুমি তোমার বাড়ি থেকে স্কুলে যেতে কত টাইম লাগবে, এটা কিছু কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে না? যেমন তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তুমি কিসে করে যাচ্ছ, এইগুলোর উপরে। তাহলে দেখো, তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, ধরো আমি ধরলাম যে এক্স কিলোমিটার। হুম, তাহলে তোমার বাড়ি থেকে ধরো স্কুলে যেতে টি সময় লাগে। তাহলে এই টিটা কিসের উপরে ডিপেন্ড করবে? এক্স এর উপরে ডিপেন্ড করবে না। কেন? এক্স যত বেশি হবে টাইম তত বেশি লাগবে না? এক্স যত কম হবে টাইম তত কম লাগবে। মানে কি? দূরত্ব যত বেশি হবে তোমার যেতে তত বেশি সময় লাগবে, দূরত্ব যত কম হবে তোমার যেতে তত কম সময় লাগবে। তার মানে দেখো, এইখানে আমাদের দূরত্বটা, এখানে আমাদের সময়, আর এখানে দূরত্ব, এই দুটো চলরাশি না? কারণ যদি দূরত্ব বেড়ে যায় তাহলে কি? সময় বেড়ে যাবে। দূরত্ব যদি কমে যায় সময় কমে যাবে। তাহলে দেখো, সময় যদি বেড়ে যায়, এই সরি দূরত্ব যদি বেড়ে যায় সময়ও বেড়ে যাচ্ছে না, আবার দূরত্ব যদি কমে কিছুটা সময়ও কিছুটা কমে যাচ্ছে না। তাহলে দেখো, এই সময় দূরত্বটার উপরে ডিপেন্ড না। একই রকম ভাবে ধরো এইখানে কিছু জমি আছে, হুম, সেই জমিতে চাষ করতে হবে। এবার ধরো আমাদের কাছে 5 জন লোক আছে, 5 জন লোক আছে যারা এই জমিটাতে কোনো চাষ করবে। এবার চাষ করবে মানে ধরো ধান লাগাবে। তাহলে এই জমিটা যদি 5 জন লোকের যতক্ষণ লাগবে, যদি 7 জন লোক হয় তার থেকে কম টাইমে ধান চাষ হবে না? তাই তো?
তাহলে যদি আবার 3 জন হয় তাহলে ধান চাষ করতে ধান চাষ করতে মানে কি, চাষ করতে তো একটা নির্দিষ্ট সময় লাগে 3 মাস, কিন্তু আমি বলছি ধান বোনার কথা। ঠিক আছে, ধান প্রথমে বুনতে হয়। এবার 5 জনে যত সময় ধরে বুনবে, 3 জন তার থেকে বেশি সময় লাগবে, আর 7 জনে তার থেকে কম সময় লাগবে। বোঝা গেছে আসলে ব্যাপারটা? এবার দেখো, ধরো সময়টা এখানে আমরা ধরছি না। হুম। এবার এখানে ধরো আমার কাছে অনেকটা জমি আছে। এবার ধরলাম যে 3 জন যতটা জমি চাষ করবে, 5 জন তার থেকে বেশি করবে, 7 জন তার থেকে আরো বেশি করবে। তাহলে এখানেও লোক সংখ্যার সাথে জমি চাষের পরিমাণ সেটাও কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে যখন একটা জিনিস বৃদ্ধির সাথে সাথে আর একটা জিনিসও বৃদ্ধি পায়, ধরো এখানে সময় দূরত্বের উপরে ডিপেন্ডেন্ট, তাই দূরত্ব বৃদ্ধির সাথে সাথে সময়ও বৃদ্ধি পাবে, দূরত্ব কমার সাথে সাথে সময় হ্রাস পাবে। ঠিক আছে, এরকম যদি একটা বৃদ্ধির সাথে সাথে আর একটাও বৃদ্ধি পায়, বা একটা হ্রাসের সাথে সাথে যদি আর একটাও হ্রাস পায়, তখন সেই দুটো চলরাশি কে আমরা বলবো যে এরা সরল ভেদে আছে। কি ভেদে আছে? সরল ভেদে আছে। বোঝা গেল? তাহলে কি ভেদে আছে? সরল ভেদে আছে। সরল ভেদে আছে। তাহলে সরল ভেদে আছে কখন বলবো, আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার যখন সরল ভেদে থাকবে, ধরো এখানে সময়টা টি আর দূরত্বটাকে ডি ধরো, তাহলে টি ডি এর উপরে নির্ভর করে সরল ভেদে। তার মানে টি যদি বেড়ে যায় তাহলে ডি যদি বেড়ে যায় তাহলে টিও বেড়ে যাবে। তাহলে এইটা আমরা টি প্রপোর্শনাল টু ডি এই হিসাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকেই আমরা কি বলবো? সরল ভেদ। হ্যাঁ, এবার দেখো, টি এই চিহ্নটাকে তুলে যদি আমরা সমান সমান চিহ্ন নিয়ে আসি, তাহলে এখানে আমাদের একটা ধ্রুবক নিতে হয়, সেটা ইন্টু ডি। তোমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র টেনে ভালো করেই পড়ে ফেলেছো আশা করি এতদিনে। সেখানে আমরা দেখেছো না, এইটা তুললে একটা সমান সমান দিয়ে দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসি, এখানেও ঠিক একই রকম ভাবেই মানে বোঝা গেছে? তাহলে টি ইকুয়াল টু কেডি। এই যে আমরা একটা কে ধ্রুবক নিলাম, এটা কি ধ্রুবক? এই ধ্রুবকটাকে কি বলে? ভেদ ধ্রুবক বলে। কি ধ্রুবক বলে? ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা সরল ভেদ সম্পর্কে একটুখানি বুঝলাম। আচ্ছা, আরো 2 ধরনের ভেদ হয়, টোটাল 3 ধরনের ভেদ আমাদের আছে: সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ। হ্যাঁ, এবার দেখো, ধরো এখানে কিছু পরিমাণ খাবার আছে। এই এটা ধরো একটা বাক্স, এর মধ্যে কিছু পরিমাণ খাবার আছে। এবার এখানে ধরো 5 জন লোক আছে। হুম, তাহলে সবাইকে সমান 5টা ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, সবাই এই এরকম সমান, কিন্তু হ্যাঁ এই ভাগগুলো সমান। তো সবাই এই পরিমাণ করে খাবার খেতে পাচ্ছে, তাই তো? তাহলে লোক সংখ্যা যখন 5, তখন সবাই এইটুকু এইটুকু করে খাবার খেতে পারছে। এবার ধরো লোক সংখ্যা আমি 2 বাড়িয়ে দিলাম, কত হলো? 7। তাহলে সবাইকে যদি সমান ভাগ করতে হয়, তখন এই একই পরিমাণ খাবারটাকেই আমার 7 ভাগ করতে হবে না? 1 ভাগ, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, দেখো, তাহলে যদি একই পরিমাণ খাবারকে আমরা 7 ভাগ করি, তাহলে দেখো প্রত্যেকে কতটা পরিমাণ করে পাচ্ছে। আগে যতটা পাচ্ছিল তার থেকে কম পাচ্ছে না? তাহলে এখানে দেখো যে লোক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকে যতটা করে খাবারের পরিমাণ পেত সেটা কমে যাচ্ছে না? তাহলে এখানে দেখো একটা চলরাশি বৃদ্ধির সাথে সাথে আর একটা চলরাশি হ্রাস পাচ্ছে না? যদি এরকম হয় তখন সেটাকে আমরা ব্যস্ত ভেদ বলবো। মানে কি, একটা বৃদ্ধির সাথে সাথে আরেকটা হ্রাস পাচ্ছে, একটা বৃদ্ধি পাচ্ছে, একটা হ্রাস পাচ্ছে, তখন আমরা কি বলবো? ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদ, ধরো এক্স একটা চলরাশি ও ওয়াই একটা চলরাশি, এই দুটো যদি ব্যস্ত ভেদে থাকে, তখন আমরা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো? এক্স প্রপোর্শনাল টু 1/y। ঠিক আছে, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে এইখানেও এই চিহ্নটা তোলার জন্য আমাদের কি দরকার? একটা ইকুয়াল টু চিহ্ন। তাহলে এক্স ইকুয়াল টু, এখানে একটা কি নিতে হবে? ধ্রুবক নিতে হবে, ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই। তাহলে কি হচ্ছে? এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই, এই সরি এখানে 1/y ছিল, হ্যাঁ, তাই ওয়াই নিচে, তাহলে কে বাই ওয়াই, বা ওয়াইটাকে যদি এপাশে আনি, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে না? তাহলে এরকম যদি সম্পর্ক আমরা পাই, তখন আমরা কি বলবো? সেটা ব্যস্ত ভেদে আছে। কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে।
আর এই সম্পর্ক থাকলে এখান থেকে যদি একটা ধ্রুবক নিয়েছিলাম কোথায়, এই যে এটা আমাদের কি ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে ব্যস্ত ভেদ আর সরল ভেদ মোটামুটি বোঝা গেছে। এরপরে আসছে আমাদের যৌগিক ভেদ। যৌগিক ভেদ, আচ্ছা, এবার ধরো একটা চলরাশি এক্স, একটা চলরাশি ওয়াই আর একটা চলরাশি জেড। এতক্ষণ ধরে আমরা দুটো চলরাশি নিয়ে কাজ করছিলাম, এক্স ওয়াই ছিল, এখানে টি আর ডি ছিল। এবার ধরো তিনটে চলরাশি আছে। এবার এক্স কোনো সময় ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট, আবার এক্স কোনো সময় জেড এর উপরেও ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যখন ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট তখন জেড কে আমরা চলরাশি হিসাবে ধরবো না, মানে কি জেড ধরে নাও ধ্রুবক একটা। আর যখন জেড এর উপরে ডিপেন্ডেন্ট তখন ধরে নাও ওয়াই ধ্রুবক। তাহলে একই চলরাশি এক্স কোনো সময় ওয়াই এর উপরে বা একই সাথেই হতে পারে, হ্যাঁ, আর জেড এর সাথে দুটোর উপরেই ডিপেন্ডেন্ট, তখন আমরা এক্স কে এরকম ভাবে বলতে পারি যে ওয়াই ইন্টু জেড। হ্যাঁ, এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু জেড, তার মানে কি এক্স ওয়াই এর সাথেও ডিপেন্ডেন্ট, জেড এর সাথেও ডিপেন্ডেন্ট। তাহলে দেখো দুটো জিনিসের উপরে ডিপেন্ডেন্ট না। তাহলে এইরকম যদি আমাদের কোন সম্পর্ক আসে সেটাকে আমরা যৌগিক ভেদ বলবো। তাহলে এক্স ইকুয়াল টু এখান থেকে কি নিতে পারি, আবার ইকুয়াল টু দিয়ে একটা ভেদ ধ্রুবক নিলাম ইন্টু ওয়াই জেড। তাহলে এরকম আসলে কি হবে, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু কে। এরকম যদি আমাদের সম্পর্ক আসে তখন আমরা সেটাকে কি বলবো, যৌগিক ভেদ। আমরা বোর্ডটা মুছে দিয়ে আরেকটু ভালোভাবে এটাকে বোঝানোর চেষ্টা করবো উদাহরণ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নাও কোষে দেখির অঙ্ক কিছু দেখে নিই। দেখতে দেখতে আমরা আরো কিছু ভেদ সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা, এইখানে কি বলেছে, এ আর বি দুটো ভ্যারিয়েবল। তাহলে কি বলেছে, এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি, আর ভেদ ধ্রুবকের মানও নির্ণয় করি। আচ্ছা, ভেদ সম্পর্ক, হ্যাঁ, এবার দেখো সবার প্রথমে ভেদ সম্পর্ক দেখার জন্য কি করতে হবে, যে দুটো চলরাশি এ আর বি, একটা বৃদ্ধির সাথে সাথে আর একটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। একটা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে যদি যদি এটা বৃদ্ধি পায় তখন আমরা কি বলবো, সরল ভেদ। আর এটা যদি হ্রাস পায় তখন আমরা বলবো ব্যস্ত ভেদ। এখানে যৌগিক ভেদের কথা আমরা ভাবছি না কেন, কারণ যৌগিক ভেদের জন্য আমরা কি বলেছি, তিনটে চলরাশির দরকার। এখানে কটা আছে, দুটো, তাই আমরা এখানে যৌগিক ভেদের কথা ভাবছি না। এবার দেখো এ 25, বি তখন 10, মানে কি এখানে এর ভ্যালু যখন এর ভ্যালু যখন 25 হবে, বির ভ্যালু 10, এর ভ্যালু 30, বির ভ্যালু 12, এর 45, বির 18, এইভাবে এটা চলছে। তাহলে দেখো এখানে 25, এখানে তখন 10, 25 থেকে 30 হয়েছে, দেখো এখানে 10 থেকে 12 হয়েছে। তারপরে কি, এটা আবার বৃদ্ধি পেয়েছে, এটাও বৃদ্ধি পেয়েছে, এটাও বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখো তার সাথে সাথে বি এর ভ্যালুটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে এ বৃদ্ধির সাথে সাথে বিও বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি সরল ভেদ। সরল ভেদ তো, আচ্ছা, এবার তাহলে এ সরল ভেদে কি বলেছিলাম, এ ইকুয়াল টু কে ইন্টু বি এসছিল, সেখান থেকে এ বাই বি কত, কে। তাহলে এই কেটাই কি ভেদ ধ্রুবক। তাহলে এখানে কি বলেছে, ভেদ সম্পর্কটা কি সেটা আমরা খুঁজে পেয়েছি যে সরল ভেদ। আর কি চেয়েছিল, যে ভেদ ধ্রুবক। তাহলে ভেদ ধ্রুবকের জন্য আমাদের এ বাই বি করতে হবে না। তাহলে এ বাই বি কত, দেখো 25/10 কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, তাহলে কত 5/2। এবার এইটাও করে দেখি একই রকম ভাবে, দেখো 30/12। এখানে যদি আমরা 2 দিয়ে কাটি 15, 2 দিয়ে কাটলে কত 6, 3 দিয়ে কাটলে 3 এ 5 15, 3 দুগুণে 6, দেখো 5/2। তাহলে এখানেও ভেদ ধ্রুবক কত আসছে, 5/2। এখানে প্রত্যেকটাতেই মানে ভেদ ধ্রুবকটা সবসময় কি ধ্রুবক রাশি, মানে কি এইটা বাই এইখানে এ বাই বি করলেও যা হবে, এখানে এ বাই বি করলেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। এটাই দেখো 250/100 কেটে দিলে তো 25/10ই আসছে, দেখেছো? তাহলে আবার কাটলে এটা 5/2 হচ্ছে। তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান কত, 5/2। আর এখানে কি ভেদে আছে, সরল ভেদে আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার একের পরে 2 দাগ, 1 আর 2 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নিও, খুব সহজ, তোমরা নিজেরাই করতে পারবে একই রকম ভাবে। মানে 1 দাগটা করে দিলাম, 2 দাগটা তোমরা ওইভাবে করে নিও। আমরা 3 দাগটাই দেখি। 3 দাগটাই কি বলেছে দেখো, বিপিন কাপুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে 5 ঘন্টায় তিনি কত পথ অতিক্রম করবে। আচ্ছা, এবার এইখানে ভেদের অঙ্ক করার সময় সবার প্রথমে আমাদের চলরাশি কি কি আছে সেইগুলোকে আমরা
সবার প্রথমে খুঁজবো। তাহলে এখানে দেখো কি 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 বলেছে, এটা হচ্ছে 25 মিনিট মানে কি সময়, একটা হচ্ছে কি সময়। আচ্ছা, আর একটা কি এত কিলোমিটার পথ অতিক্রম করে, তার মানে কি দূরত্ব। হ্যাঁ, এই দুটো আমাদের চলরাশি। তাহলে দেখো সময়কে আমরা টি ধরে নিচ্ছি আবার, আর দূরত্বকে ডি ধরে দিচ্ছি, ডিস্টেন্স। আচ্ছা, এবার কি বলেছে যে 25 মিনিটে 14 কিলোমিটার যায়। হুম, তাহলে 5 ঘন্টায় তিনি কত পথ অতিক্রম করবে। এবার দেখো কি বলেছে, প্রথমে 25 মিনিট, 25 মিনিটে 14 কিলোমিটার যায়। হুম, তাহলে 5 ঘন্টা, 5 ঘন্টা মানে কি 5 গুণ 60, এত মিনিট, এত মিনিটে তিনি কতটা পথ অতিক্রম করবে। সবার প্রথমে আমার বুঝতে হবে যে এইখানে সময়টা দেখো বৃদ্ধি পেয়েছে না, তাহলে দূরত্বটা কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। সময়টা বৃদ্ধি পেয়েছে, তাহলে দূরত্ব কি অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ 25 মিনিটে একটা লোক যতটা পথ যেতে পারবে, অবশ্যই 5 ঘন্টায় মানে কি 5 গুণ 6 30, 300 মিনিটে তার থেকে বেশি দূর যেতে পারবে। তার মানে কি এটা আমাদের কি বেদ, সরল ভেদ। তাহলে আমরা কি বলতে পারি, টি প্রপোর্শনাল টু ডি, তাহলে টি ইকুয়াল টু কে ইন্টু ডি, তাই তো। তাহলে টি প্রপোর্শনাল টু যদি কে ইন্টু ডি হয়, তাহলে প্রথমে এবার আমাদের এই কেটার মান বের করতে হবে। এবার দেখো প্রত্যেকটা অঙ্কে আমাদের একই কাজ, প্রথমে আমাদের এরকম হচ্ছে ভেদ সম্পর্ক বের করব, ভেদ সম্পর্ক বের করার পর আমাদের কি বের করতে হবে, ভেদ ধ্রুবকটার মান বের করার চেষ্টা করবো। এবার দেখো এখানে টি প্রথমে কত ছিল, 25 মিনিট। হ্যাঁ, যখন টি 25 তখন ডি কত, তখন ডি কত 14 কিলোমিটার। তাহলে টি এর জায়গায় যদি আমি 25 বসাই, ইকুয়াল টু কে ইন্টু ডি এর জায়গায় যদি 14 বসাই, তাহলে আমি কেটা পাচ্ছি না, কে ইকুয়াল টু কত 25/14। তাহলে এটাই আমাদের, এখানে আর কাটাকুটি যাচ্ছে না, তাই এটাই হচ্ছে আমাদের কি ভেদ ধ্রুবক এই অঙ্কের। তাহলে এবার আমাদের সম্পর্ক কি টি ইকুয়াল টু কে ইন্টু ডি, এটা তো। এবার এই সম্পর্ক থেকে আমাদের কি বের করতে হবে, টি এর মান যখন 5 ঘন্টা, তখন ডি এর ভ্যালু কত হবে, এটাই বের করতে হতো, কিছুই না। আমরা টি এর জায়গায় 5 ঘন্টাটা বসাবো, আর কে এর ভ্যালু আমরা জেনে গেছি। এই অঙ্কে কে এর প্রত্যেক মানে একটা অঙ্কে কে এর ভ্যালু সবসময় ধ্রুবক, তাহলে এখানেও কে এর ভ্যালু 25/14, তাহলে এখানেও কে এর ভ্যালু 25/14ই হবে। এই সময় আমাদের ডিটা কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে টি কত, 5 ঘন্টা, 5 ঘন্টা মানে কি বের করেছিলাম 300 মিনিট, ইকুয়াল টু কে কত 25/14 গুণ ডি। তাহলে ডি সমান সমান কত, এটা এপাশে গেলে আমরা পুরোটাকে যদি এপাশে উল্টে দিই, আচ্ছা ছাড়ো, 300 গুণ 14/25, এটা তো। কিভাবে হলো দেখো, 14টা এপাশে গেলে 14, ওই 300 গুণ 14 হয়, আর 25 এপাশে আসলে 25 নিচে চলে আসে, সেটা এপাশে লিখে দিয়েছে। 5 দিয়ে কাটলে কত, 5×5 = 25, 5 দিয়ে কাটলে কত, 5×6 = 30, 5 দিয়ে কাটলে কত, 5×12 = 60। তাহলে ডি ইকুয়াল টু কত, 12 গুণ 14, এত কিলোমিটার। তাহলে এই গুণটা করে নেবে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ভেদ তত্ত্বের সাহায্যে এইভাবে আমরা ডিস্টেন্সটা কত হবে সেটা বের করে নিলাম। তোমরা দেখতে পেয়েছো, মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো এই দুই দাগটাও একই রকম, সেই জন্য আমি এখানে লিখে রাখিনি, এটাও তোমরা একই রকম ভাবে হোমওয়ার্ক হিসাবে করে নেবে। আমি 3 দাগটা করে দেখাচ্ছি আবার। কি বলেছে দেখো, একটি পুকুর কাটাতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে। তাহলে এখানে ধ্রুবক রয়েছে, চলরাশি কি, একটা হচ্ছে জনসংখ্যা, হুম, আর একটা কি বলেছে, জনসংখ্যা তুমি এক্স ধরে নাও। আচ্ছা, আর একটা কি বলেছে, দিন সংখ্যা মানে কি সময়, এটাকে তুমি ওয়াই ধরে নাও। তাহলে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, তাহলে 15 দিনে কাটাতে হলে আরো কতজন লোক লাগবে। তার মানে দেখো এখানে কি বলছে, 50 জনের 18 দিন লেগেছে। উল্টোটাও তো বলতে পারি, 18 দিনে কাজ করতে হলে আমাদের 50 জন লেগেছে। তাহলে সেখানে যদি আমাদের 15 দিনে কাজটা কমপ্লিট করতে হয়, তাহলে আমাদের দিন সংখ্যা, এই লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই বেশি লাগবে, কারণ একটা কাজ
যদি অনেক দিন ধরে করতে হয়, ধরো তুমি যে ঘরটায় বসে আছো সেই ঘরটা রং করতে হবে, যদি একদিনে রং করতে হয় ধরো 5 জন লেগে যাচ্ছে, ধরো দুদিনে করতে হবে, দুদিনের জন্য তোমাদের ধরো 6 জন হলে দুদিনে কাজটা কমপ্লিট করে দেবে। যদি একদিনে করতে হয় তাহলে অবশ্যই লোক বেশি লাগছে না এখানে, তাহলে কি হলো, এখানে দিন সংখ্যা যত তুমি কমাবে তত তোমার লোক সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। তার মানে কি, একটা কমছে আর একটা বাড়ছে, এটা কি সম্পর্ক হলো তাহলে, ব্যস্ত সম্পর্ক হলো। ব্যস্ত সম্পর্ক যখনই হলো সেই ভেদ, তখন আমরা সেই ভেদের ফর্মে কি বলবো, ব্যস্ত ভেদ। তার মানে দেখো এখানে আমাদের কি ভেদ হচ্ছে, ব্যস্ত ভেদ। তাহলে এখানে এক্স প্রপোর্শনাল টু 1/y, এখানে আমাদের ওয়াই বলে দিয়েছে, ওয়াই কত দিন, তাহলে প্রথমে আমাদের 18 দিনে 50 জন লাগতো, তাহলে আমাদের 15 দিনে কত দিন লাগবে। এইভাবে আমরা যদি প্রত্যেকটা অঙ্কে এইভাবে প্রথমে আমরা একটু ভেবে নেব, ভেবে নেওয়ার পরে ভেদ সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো, তাহলে অঙ্ক আর ভুল হবে না। তাহলে এখানে আমাদের দিন সংখ্যা লোক সংখ্যার উপরে কি হচ্ছে, ব্যস্ত অনুপাতে বা ব্যস্ত ভেদে আছে, তাই 1/x হবে। ঠিক আছে, তাহলে এখানে আবার যদি আমরা ভেদ ধ্রুবক নিয়ে নিই, কে ইন্টু এক্স হয়ে গেল, তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে, এটাই আমাদের হয়ে গেল। এবার এখান থেকে দেখো কি বলেছে, যে আমাদের প্রথমে 15 দিনেরটা বের করতে হবে। তাহলে প্রথমে তো আমাদের 18 আর 50 এই দুটো দেওয়া আছে, আমরা সেইটা এখানে বসাই, বসিয়ে কি এর মানটা বের করি। তাহলে এক্স কত, এক্স আমাদের কি ধরেছে, জনসংখ্যা, জনসংখ্যা তো 50 গুণ 18 ইকুয়াল টু কে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রথমের ভেদ ধ্রুবক। হ্যাঁ, এবার এবার আমাদের যখন দিন সংখ্যা 15, দিন কত 15, তার মানে কি ওয়াই যখন 15 তখন আমাদের এক্সটাকে বের করতে হবে। তাহলে আমাদের সম্পর্কটা কি আছে, এক্স ওয়াই ইকুয়াল টু কে, এখানে আমাদের এক্স এর মান আমাদের বের করতে হবে, ওয়াই এর মান কত 15, আর কে এর মান কত 50 গুণ 18, তাহলে এক্স ইকুয়াল টু কত 50 গুণ 18/15, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 × 10 = 50, 3 দিয়ে কাটলে 3 × 6 = 18, তাহলে 6 × 10 = কত 60। অতএব আমাদের কতজন লাগবে, 60 জন লাগবে। তাহলে আরো কতজন, এখানে দেখো আরো কতজন লোক লাগবে, তাহলে আগে আমাদের কতজন ছিল 50 জন, এখন আমাদের কতজন লাগবে 60 জন, তাহলে 60 থেকে 50 বাদ দিলে কত হয় 10, তাহলে আরো আমাদের 10 জন লোক লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা বুঝে দিয়ে আমি পরের অঙ্কটায় যাচ্ছি। এবার আমাদের 4 দাগটা আমরা একটু দেখে নিই। 4-এর 1 কি বলেছে দেখো, যে এক্স এর বর্গ, সরি এখানে একটু ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। আচ্ছা, বর্গ মানে তো আমরা সবাই জানি স্কয়ার করে দেওয়া, আর বর্গমূল মানে কি রুট করে দেওয়া, ঠিক আছে। তাহলে ওয়াই এক্স এর বর্গমূলের সাথে, এক্স এর বর্গমূল মানে কত রুট এক্স, এর সাথে কি আছে সরল ভেদে আছে। ওয়াই এর মান যখন 9 তখন এক্স এর মান 9। আচ্ছা, এখানে কি অঙ্ক কোথাও একটু ভুল লিখেছি, দাঁড়াও 1 সেকেন্ড। না, ঠিকই আছে। ওয়াই এর মান যখন 9, ওয়াই ইকুয়াল টু 9, যখন এক্স ইকুয়াল টু 9, তাহলে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে দেখো এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু রুট এক্স, এবার ওয়াই এর ভ্যালু 9, কখন, যখন এক্স এর ভ্যালু 9, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু যদি এখানে আমি পুট করে দিই, তাহলে আমাদের কে এর একটা ভ্যালু পেয়ে যাবো না, তাহলে সেটাই আমাদের ভেদ ধ্রুবক। তাহলে এখানে যেহেতু সরল ভেদে আছে তাই কি আছে, ওয়াই বাই রুট এক্স ইকুয়াল টু কি হবে, ওয়াই এর ভ্যালু কত 9, এক্স এর ভ্যালু কত √9 ইকুয়াল টু কে, বা কে ইকুয়াল টু কত 9 বাই, আচ্ছা রুটের মধ্যে 9 আছে, 9 কে আমরা 3 গুণ 3 লিখতে পারি তো। হ্যাঁ, এবার রুটের মধ্যে যখন দুটো সংখ্যা থাকে রুটের বাইরে আসলে একটা হয়ে যায়, তাই এখানে কত হবে আমাদের শুধু একটা 3 হবে, তাহলে 3 3 9, তাহলে কে ইকুয়াল টু কত বেরোলো 3, এটাই আমাদের কি বেরোলো ভেদ ধ্রুবক। হ্যাঁ, এবার কি বলেছে দেখো, আমাদের কি বের করতে হবে, এক্স এর মান কত হবে যখন y ইকুয়াল টু 6, তাহলে আমাদের সম্পর্ক এইটা আমাদের বের করতে হবে। আমাদের সম্পর্ক কি আছে, y বাই রুট এক্স ইকুয়াল টু কে, তাই তো। তাহলে y এর ভ্যালু কত 6, তখন আমাদের x এর ভ্যালু বের করতে হবে, আর তখন আমাদের k এর ভ্যালু সবসময় সমান, তাই k এর ভ্যালু 3 বসিয়ে দিলাম, বা যদি কোনাগুনি গুণ করে দিই 6/3 ইকুয়াল টু রুট এক্স, তাই না।
বা রুট এক্স ইকুয়াল টু কি বলতে পারি, এটা কেটে গেলে 2 2, বা এক্স ইকুয়াল টু কত, এই রুট এর পাশে গেলে কি হয় স্কয়ার হয়ে যায়, তাহলে 2 এর স্কয়ার কত 4, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো 4। তাহলে ওয়াই এর ভ্যালু, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই এর ভ্যালু 6, তাহলে ওয়াই এর ভ্যালু যখন 6 তখন এক্স এর মান কত বেরোবে 4। তাহলে আশা করি দেখে নাও একবার, আশা করি বুঝতে পেরেছো। এটা মুছে দিয়ে তারপরে আমি 3 দাগটা করে দেবো। একই রকম ভাবে 4-এর যে 2 দাগটা আছে সেটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে। যদি না করতে পারো, আমরা বলে দিয়েছি যে আমাদের যে ডেসক্রিপশন বক্সে সেখানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, সেখানে আমরা নোট প্রোভাইড করে দিই, তোমরা সেখানে জয়েন হয়ে চ্যানেলটাকে ফলো করতে পারো। আর তাছাড়া আমাদের একটা টেলিগ্রামেও গ্রুপ আছে, সেখানেও তুমি জয়েন হয়ে আমাদের সাথে ডাউট জিজ্ঞাসা করতে পারো, বা অন্য কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করতে পারো। ঠিক আছে, তো এবার আমরা 3 দাগটা শুরু করে দিই। কি বলছে, এক্স কমা ওয়াই এর সাথে, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এক্স কি আছে ওয়াই এর সাথে সরল ভেদে আছে, লিখে নিলাম যা বললো। এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, এবং এক্স জেড এর সাথে কি আছে ব্যস্ত ভেদে আছে। আর ব্যস্ত ভেদে থাকলে কি হয় 1/z হয়, এটা আমরা আগেই শিখেছি। হ্যাঁ, তাহলে ব্যস্ত ভেদে আছে। এবার ওয়াই এর মান জেড এর মান বলে দিয়েছে, যদি এত হয় তাহলে এক্স এর মানও বলে দিয়েছে। তারপরে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, এবং ওয়াই এর ভ্যালু যখন 6, জেড এর ভ্যালু যখন 1/5, তখন এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের যৌগিক সম্পর্ক চলে এসেছে, কারণ কি এখানে দেখো একটা চলরাশি, দুটো চলরাশি, তিনটে চলরাশি। এটাকে যদি 1 নাম্বার দাও, এটাকে যদি 2 নাম্বার দাও, তাহলে এই দুটোকে আমরা মিলিয়ে কি বলতে পারি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড না, বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। জেড কি, এই কে কি ভেদ ধ্রুবক, বা যদি জেডটাকে এ পাশে নিয়েছে, এক্স জেড ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। ঠিক আছে, এবার এইখানে আমাদের এক্স ওয়াই জেড এর মানগুলো যদি আমরা বসাই, তাহলে কি এর মানটা পেয়ে যাব। তাহলে সেইটা আমরা বসিয়ে দিচ্ছি। দেখো এখানে লিখে দিতে হবে এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, আর জেড ইকুয়াল টু এত, বসিয়ে পাই। প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে, আমি লিখে দিইনি, কিন্তু তোমরা যখন এটা খাতায় করবে বুঝে নিয়ে তখন লিখে নেবে। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু কত 1/6, ইন্টু জেড কত 9, ইকুয়াল টু কে ইন্টু ওয়াই কত 5, বা 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 কে 9, তাহলে 3/2 ইকুয়াল টু কে ইন্টু 5, বা কে বাই কে ইন্টু 5 ইকুয়াল টু 3/2। এই কেটা, এই 5টা যদি এপাশে চলে আসে তাহলে কি হবে বলো তো, ভাগ হয়ে যাবে না, তাই ভাগ হয়ে এই নিচে চলে আসবে, তাই 5টা এখানে হয়ে গেল, তাহলে 3/10, বা কে ইকুয়াল টু কত 3/10। তাহলে সবার প্রথমে কি বলেছে দেখো, যে এক্স ওয়াই আর জেড এর মধ্যে সম্পর্ক কি। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক তো বলে দিতে পারি, যে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক হবে এক্স জেড ইকুয়াল টু কে ওয়াই। এবার কে এর মানটা আমাদের বসাতে হবে, এক্স জেড ইন্টু কে কত 3/10 ইন্টু ওয়াই। এটাই হচ্ছে আমাদের কি এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। একটু ভালোভাবে লিখতে পারি যদি উল্টে দিই, ওয়াই ইকুয়াল টু কত, বা ধরো এক্স এর ভ্যালু লিখি, এক্স এর আকারে লিখি, এক্স ইকুয়াল টু কত 3y/10 ইন্টু জেড। এটাই এটাও আমাদের বলতে পারি যে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। এবার আরো একটা জিনিস বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে ওয়াই এর ভ্যালু এত, জেড এর ভ্যালু এত হলে এক্স এর ভ্যালু কত হবে। তার মানে এই সমীকরণটাই, এবার যদি ওয়াই এর জায়গায় 6 আর জেড এর জায়গায় 1/5 লিখি, তাহলে আমরা একটা এক্স এর মান পাবো, সেটাই হচ্ছে আমাদের এই এক্স এর মান বেরোবে। হ্যাঁ, তো আমি বের করে দিচ্ছি। দেখো আমাদের ওয়াই ইকুয়াল টু কত 6, আর জেড ইকুয়াল টু কত 1/5। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু 3y/10z, এটাই আমাদের সম্পর্ক। তাহলে এক্স ইকুয়াল টু 3 ইন্টু ওয়াই কত 6, বাই 10 ইন্টু জেড কত 1/5, 5 দিয়ে কাটলে 2। হুম, আর তাহলে এটা যদি 2 দিয়ে কাটি 3, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে 9। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স এর মান, আর এটা হচ্ছে আমাদের এই সমীকরণের, মানে এই অঙ্কে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। তাহলে মোটামুটি তোমরা এই অঙ্কগুলো দেখে নিলে, আশা করি বুঝতে পারলে, এবং ভেদ সম্পর্কে একটা মোটামুটি ধারণা তোমাদের আশা করি এসে গেছে।
ঠিক আছে? এরপরেও যদি কোনো কিছু বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা হয়, তখন তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করতে পারো, বা বললাম টেলিগ্রামে জয়েন হয়ে সেখানেও তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমরা পরের দিন এর পর থেকে কন্টিনিউ করবো। আজকে এই অবধি। থ্যাংক ইউ।